আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিক্ষায় মূল্যবোধের সংকট এই বিষয় নিয়ে। কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম অধ্যাপক, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের সম্মানিত সভাপতি ডক্টর সুকমল বড়ুয়া। কথা বলার জন্য স্টুডিওতে আরও উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক, সাধারণ সম্পাদক MBA অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জনাব ANM ওয়াজেদ আলী। অতিথিদ্বয়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির স্টুডিওতে। স্যার, আপনার কাছে প্রথমে জানতে চাইব, সবাই শিক্ষিত হচ্ছে কিন্তু মূল্যবোধের সংকটে ভুগছে। স্যার, যদি কিছু বলতেন। ধন্যবাদ জানাই। আজকের এই বিশ্বভিত্তিক বর্তমান সমাজের যে একটি ক্ষয়িষ্ণু শিক্ষা পদ্ধতি এবং শিক্ষানীতি, যেখানে মানবিক মূল্যবোধের বিপর্যয় এবং নৈতিক মানবিক গুণাবলী, যেখানে বিবেক, বুদ্ধি, জ্ঞান মানুষকে উচ্চশিখরে নিয়ে যায়, সব কিছু মিলিয়েই আজকের শিক্ষা ব্যবস্থাটা আমার মনে হয় নিম্ন পর্যায়ের। তো আমি শিক্ষাকে দোষারোপ করবো না, আমি শিক্ষার জায়গায় থাকতে ভালোবাসি। শিক্ষার ব্যবস্থাপনাটা এবং শিক্ষার যে আচরণ, শিক্ষার যে মানবিক গুণাবলীর কেন বিকাশ সাধন হচ্ছে না, এ বিষয়ে আমার প্রশ্ন। তো আমরা সাধারণত জানি শিক্ষা মানুষকে বিনয় প্রদান করে, শিক্ষা মানুষকে নম্রতা, ভদ্রতা, সৌজন্যবোধ অর্থাৎ মানবিক গুণাবলীর বিকাশ সাধন করে। যারা শিক্ষিত তারাই তো উচ্চস্থানীয়, আদর্শস্থানীয় এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে শিখে। কিন্তু আজকে যে শিক্ষা আমরা পাচ্ছি এবং বর্তমান প্রজন্ম, যে শিশু বর্তমান শিক্ষা ব্যবস্থাপনায় যারা বড় হচ্ছে, শিক্ষা লাভ করছে, আমার মনে হয় সেটা অত্যন্ত দুর্বল এবং সেখানে এটার অনুপস্থিত বলে আমার মনে হয়। এখানে একটি প্রশ্ন আমি মনে করি যে যেখানে নীতি নৈতিকতার অবক্ষয় থাকে, প্রথম জীবনে মানুষের প্রয়োজন কিন্তু তার শিক্ষার প্রথম ধাপ আমি যেটা মনে করি তার চরিত্র। তো যেখানে চরিত্র গঠনের কোনো নিয়ম, সুন্দর সুষ্ঠু ব্যবস্থা নেই এবং পাঠদানের মধ্যে যেখানে চরিত্র গঠনের শিক্ষক, আমি শিক্ষকের কথা বলবো, শুধু শিক্ষার্থীদের কথা বলবো না, কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যেই শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে এবং শিক্ষার একটা ব্যবস্থা থাকবে। তিনটির ব্যবস্থাপনায় আমার মনে হয় একটা চরিত্র গঠন হয় এবং একটা শিক্ষিত সমাজ তৈরি হয়, একটা শিক্ষিত বলয় তৈরি হয়। তার উপরে থাকবে সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের ব্যবস্থাপনা। আজকে যে শিক্ষা আমাদেরকে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে না, বিনয় প্রদর্শন করে না, বিনয় শেখায় না, ভদ্রতা, নম্রতা শেখায় না, সেটা আমার মনে হয় অত্যন্ত আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেই শিক্ষা গ্রহণ করছি। এখানে শিক্ষার প্রতিষ্ঠান কিন্তু রীতিমতো অনেক শিক্ষার প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কিন্তু গুণগত মান শিক্ষার কিন্তু সেভাবে তৈরি হচ্ছে না। অর্থাৎ কোয়ান্টিটি আমাদের অনেক, শিক্ষাক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটির সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। আমাদের সময়ে শিক্ষার ব্যবস্থা ছিল প্রথমে চরিত্র গঠন। আমরা যেই 50-60 দশকের কথা বলছি, যে আমাদের সময় কিন্তু চরিত্র গঠন ছিল, কিন্তু এখন চরিত্র গঠনকে না দিয়ে আমার মনে হয় সেখানে বস্তুগত বিষয়ভিত্তিক এবং বৈষয়িক বিষয়ের প্রতি বেশি সার্টিফিকেট পাওয়ার প্রতি অর্থ কিভাবে বিত্ত বৈভব প্রাচুর্য কিভাবে আসতে পারে, শিক্ষাটা কিন্তু বড় হয়ে রেখে দিয়েছে। যেন তেন ভাবে সে বড় হয়ে যাতে সে একটা সার্টিফিকেট নিতে পারে এবং সে বড় হয়ে যাতে সেখানে একটা অর্থবিত্তের কিভাবে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে, এই প্রতিযোগিতা কিন্তু মানুষকে নিচ্ছে। স্যার, আপনার কাছে আসবো, স্যারের কাছে একটু জানতে চাইবো যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষানীতি একটি বড় নিয়ামক। স্যার, যদি একটু বলতেন। জি, শিক্ষানীতি অবশ্যই অ্যাকচুয়ালি মূলত শিক্ষার উদ্দেশ্য অর্থাৎ শিক্ষার লক্ষ্যটি আসলে কি হবে সেটি নির্ধারণ করাই হচ্ছে নীতি, শিক্ষানীতি। এখন আমার যেটা স্যার একটু আগেই বলছেন যে অ্যাকচুয়ালি বস্তুবাদী সমাজে যেটা হয় যে শিক্ষার লক্ষ্যই হচ্ছে যে
কিছু করে খাওয়ার বিদ্যা অর্জন। জি তো কিছু করে খাওয়ার বিদ্যা অর্জনের সাথে সে প্রকৃত মানুষ হচ্ছে কিনা, কিংবা সে সমাজের জন্য বোঝা হচ্ছে না অ্যাসেট হচ্ছে, সেটা কিন্তু বিবেচ্য নয়। সো আমাদের এখানে এই শিক্ষা ব্যবস্থাটা আমরা যেটা এখন বহন করছি, শিক্ষানীতি বলি আর ব্যবস্থা বলি, যেটাই বলি, এটা কিন্তু হচ্ছে যে ঔপনিবেশিক শাসনের লেগাসি বহন করছি আমরা। আচ্ছা তো ঔপনিবেশিক শাসকরা শিক্ষা ব্যবস্থার যে সংস্কার করেছিলেন বা যেই ধরনের পরিবর্তন আনয়ন করেছিলেন, সেটা তাদের একটি উদ্দেশ্য ছিল। কেন? তারা আমাদেরকে দীর্ঘকাল ধরে শাসন করবেন। তো তারা এক শ্রেণীর চাকর তৈরি করার জন্য এই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। জি ঠিক আছে, যারা মন মানসিকতায় তাদের দাসত্ব করবে আর শিক্ষায় অনেক বড় মানে ডিগ্রিধারী হবে, কোট টাই পরবে, মানে অনেক স্মার্ট। বাট তার আগের অবস্থায় যদি আমরা ফিরে যাই, এদেশে কি বিদ্বান লোক ছিল না? অবশ্যই। যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আমাদের সেই অতীত যদি আমরা দেখি, সেই সমস্ত নেতাদের দেখি, তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? জি কোথাও তো না। তখন ছিল কমিউনিটি এডুকেশন। জি আমাদের প্রতিটি ঘর ছিল একটি বিদ্যালয়, যেটি আমি একটু আগেও আমরা পার্সোনালি আলাপ করছিলাম, যে এই যে বৌদ্ধ বিহারগুলো, এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়, জি এগুলি মন্দির না। এখান থেকে জ্ঞানের আলো কিন্তু সমাজে ছড়াচ্ছে। ছড়াচ্ছে। এভাবে প্রতিটি ধর্মের অনুসারীরাই তাদের এই ধর্মীয় কেন্দ্রগুলোকে জ্ঞানের উৎস হিসেবে নিয়েছিল, এবং যারা ধর্মগুরু ছিলেন তারা ছিলেন আদর্শ। তাদেরকে দেখে মানুষ উন্নত জীবনের মানে সাধনা করতে উদ্বুদ্ধ হতো। এখন কি সেটা হচ্ছে? যারা শিক্ষক তাদেরকে দেখে কি আমি উন্নত জীবনে উদ্বুদ্ধ হচ্ছি, নাকি অন্য কিছু হচ্ছি? সেটা আমি মানে কাউকে ছোট করে বলছি না, কিন্তু এটা বাট একটা বড় আমাদের প্রশ্ন এই যে পরিবর্তনটা দীর্ঘদিন 200, 250 বা 200 প্রায় 300 বছরের কাছাকাছি চলে যাচ্ছে। আমি যদি সেই 1757 সালের পর থেকে হিসাব করি, তাহলে এই আসলে দীর্ঘ কতটুকু- সময় ধরে কিন্তু আমাদেরকে এইভাবে মানসিক বৈকল্যের ভেতরে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটি অসৎ এবং উদ্দেশ্যে। এখন আধুনিক নামে যে জায়গাতে এসেছে, সেখান থেকেও আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। কারণ আমাদের আরো দুরবস্থা। কারণ এখন আমরা আসলে জানি না আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি। এখানে ইংরেজি মাধ্যম, এখানে ব্রিটিশ কারিকুলাম, এখানে আমেরিকান, এখানে তার্কিশ স্কুল, কি নাই আপনি একটি বলেন? হযবরল অবস্থার মধ্যে চলে গেছে। স্যার আমরা না, কথা আমার মনে হয় স্যার আমরা কথা বলবো, আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি। সুপ্রিয় দর্শক, দেখছেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। কথা বলছিলাম শিক্ষায় মূল্যবোধের সংকট নিয়ে। বিরতির আগে যে কথাটি বলছিলাম, যে কথাটি নিয়ে আপনি শুরু করেছিলেন, স্যার যদি একটু। না, সেটা বলছি এটাই, প্রতিটি মানুষের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কিন্তু একটা ভালো মানুষ হওয়া। জি আমি চাই একটা ভালো মানুষ হব। তো ভালো মানুষ যদি হতে চায়, ইচ্ছা করলে তো আর হয় না। তার জন্য চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, মানবিক গুণ অর্জন করতে হয়। তো ভালো মানুষ হওয়ার জন্য যে শিক্ষাটা, আমার ঘরের সন্তান যদি ভালো মানুষ না হয়, নৈতিক সম্পন্ন না হয়, পিতামাতার একটা বিশাল কষ্ট থাকে। এই জন্যই একটা শাস্ত্রেও আছে, সৎপুত্র কুলের ভূষণ। জি শিক্ষা কিন্তু কুলের ভূষণ, বংশের মর্যাদা, জাতির মর্যাদা এবং বিশ্বের মর্যাদা বাড়ায়। আমি শিক্ষিত হয়ে আলোকিত হব। জি আমার শিক্ষার স্ফুরণ, শিক্ষার যে বিকাশ, শিক্ষায় যে আমি বিকশিত হব, জ্ঞানে ঋদ্ধবান হব, সমৃদ্ধবান হব, এটা শিক্ষার প্রথম গুণ। তো সমৃদ্ধবান হতে গেলে কিন্তু আমাদের মনে হয় সমৃদ্ধ প্রচেষ্টার প্রয়োজন আছে। জি এখন বর্তমান যে কথাটি বলছে, পুঁজিবাদী ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যেখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, সেখানে জ্ঞান বিদ্যা সাধনা থাকবে নিম্নে, জি পুঁজিবাদী হবে তার শীর্ষস্থান আরোহণ করবে। অর্থাৎ প্রচেষ্টা থাকবে সে কিভাবে ধনী শিক্ষাকে হওয়া যায়, পণ্য করে ফেলা। পণ্য করে ফেলা হচ্ছে। শিক্ষাকে এখন পণ্য করে ফেলা হচ্ছে, এবং শিক্ষাকে সেইভাবেই বিতরণ করা হচ্ছে। অর্থ দিয়ে কিন্তু শিক্ষাকে কেনা হচ্ছে, সার্টিফিকেট কেনা হচ্ছে, এবং সেখানে শিক্ষার যে মানগত গুণগত যে কতগুলো কাঠামো থাকে,
সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। বিধ্বস্ত হয়ে যাচ্ছে। সেই স্তর আর নেই, আগের স্তর নেই। সকালে উঠে মনে মনে বলি সারাদিন সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এইসব নীতিবাক্যগুলো মানুষকে তো অনেক তাড়িত করে, বিবেক প্রদান করে। ছোটকাল থেকে যদি এইসব শিক্ষাগুলো পাই, তুই সত্য কথা বলো, শ্রদ্ধা বা পিতামাতাকে শ্রদ্ধা করো, গুরুজনকে শ্রদ্ধা করো তাদের কাছে, এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে এই শিক্ষা বাণিজ্য তৈরি হয়ে গেছে, জি যেখানে আমরা আগে দেখতাম প্রতিটি স্কুলের সামনে থাকতো নলেজ ইজ পাওয়ার, জি জ্ঞানের শক্তি। আজকে কিন্তু সেই জিনিস দেখা যায় না। এটা উদ্বুদ্ধ হওয়ার একটা উপকরণ। জি একটা ছোট শিশু যখন সেই স্কুলে প্রবেশ করবে, তার প্রথম যখন হাতে করে নেবে, সে পড়ার সঙ্গে সঙ্গে দেখবে সে জ্ঞানেই শক্তি পৃথিবীতে। এখন জ্ঞানের শক্তি না, এখানে হচ্ছে পুঁজিবাদী অর্থই শক্তি। এবং অর্থের জন্য যা কিছু প্রয়োজন, একটা সন্তানকে যত ধরনের অর্থের সন্ধানের জন্য যা কিছু প্রয়োজন, তার পিতামাতা প্রথম থেকে তাকে সেই উপাদান দিচ্ছে। এই জন্যই তার যে প্রথম থেকে যে মানসিক যে বিকাশ, তার যে বোধের বিকাশ, যে নৈতিক বিকাশগুলো এখানে অনুপস্থিত থাকছে, সেখানে পুঁজিবাদী তার মানসিক যে অবস্থাটা সেটা তৈরি হয়ে যাচ্ছে। ওই স্তরগুলো কিন্তু সেইভাবে পরিপূর্ণ হচ্ছে। একজন শিক্ষিত ছেলে, একজন শিক্ষিত, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমার খুব কষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যে কথা বলছে নালন্দা, আজকে যে পাহাড়পুর বৌদ্ধবিহার, বিক্রমশিলা বৌদ্ধবিহার, এগুলো হচ্ছে মানে তখনকার দিনের তাকশিলা, পাকিস্তানের পেশোয়ারে এখনো আছে, প্রথম বিদ্যাপীঠ। এগুলো কিন্তু পৃথিবীর মানুষকে কিন্তু আলোদান করেছে, জ্ঞান দান করেছে। সেখানে সেই বিহারে বসে ধ্যান চর্চা হতো, জ্ঞান চর্চা হতো, নীতি চর্চা হতো, দর্শন চর্চা হতো সেখানে, এমনকি বিভিন্ন ধরনের শাস্ত্রের জ্ঞান অর্জন করা হতো। এই যে নালন্দা বিহারের কথা বলা হচ্ছে, আজকের যে নালন্দা বিহার, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, বৌদ্ধবিহার, প্রাচীন যুগের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের দেশেও আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার একটা বিশ্ববিদ্যালয় ছিল, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সেখানে বিক্রমশিলা, আমাদের পাশে বিক্রমশিলা, এবং পণ্ডিত বিহার, এইসব কিন্তু ছিল মানে ধ্যান চর্চার এবং জ্ঞান আরোহণ অর্জনের এটা বিশাল একটা মাধ্যম। সেখানে বসেই তো মানুষের পণ্ডিত হয়েছে। আজকে অতীশ দীপঙ্করের কথা বলি। অতীশ দীপঙ্কর আমাদের সর্বশ্রেষ্ঠ একজন স্কলার ছিলেন তখনকার দিনের, প্রাচীন যুগের, হাজার বছর আগের কথা বলছি আমি, অর্থাৎ 10th সেঞ্চুরি, দশম শতাব্দীর শেষের দিকে তার জন্ম। 982-তে তার জন্ম ছিল। এ তো পার্শ্ববর্তী আমাদের বিক্রমপুর, বজ্রযুগিনী তার গ্রাম, ঢাকার খুব নিকটবর্তী একটা স্থান। সেখানে যদি সাধনা করে এই সন্তান আজকে তিব্বত চায়নাতে গিয়ে যদি সে আলোদান করতে পারে, জ্ঞানদান করতে পারে, জ্ঞানের প্রদীপ জ্বালাতে পারে, আমাদের সন্তান, বঙ্গের সন্তান, সেদিন তো সেরকম ছিল না। তাহলে সে সেদিন পেয়েছে, নৈতিক শিক্ষা পেয়েছে, এবং জ্ঞানের প্রদীপ নিয়ে, জ্ঞানের মশাল নিয়ে তাকে সেখানে নেওয়া হয়েছিল। আমরা অন্ধকার ছিলাম, তুমি বঙ্গের সন্তান, তুমি আমাদেরকে আলোদান করো। অসাধারণ প্রকৃষ্ট উদাহরণ এটা, তাই না? এটা হাজার বছর আগে। এই জন্য আমি কথাটা শেষ করি, এই জন্যই তো এইসব বিদ্যা চর্চার কেন্দ্রগুলো আজকে অনেক প্রতিষ্ঠান হয়েছে, এবং গুরু শিষ্য পাশাপাশি বসে, শিক্ষক এবং ছাত্র জ্ঞান আদান প্রদানের জন্যে পাশাপাশি বসে কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 1921 সালে। আজকে হয়তো আগামী 2021-এ তার 100 বৎসর পদার্পণ করবে, তার 100 বৎসর আয়ু হবে। এই সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে কিন্তু অবক্ষয় দেখছি আমি। এখানে আমি ছাত্রদের অবক্ষয় দেখছি, শিক্ষানীতির অবক্ষয় দেখছি, আমাদের শিক্ষকেরও। আমিও সেখানে, আমার মনে হয় প্রশ্নটা আমার দিকেও আসে। আমার আচরণ, আমার মডেল, একটা শিক্ষক তাই সে মডেল। পাঠদান অনেক দূরের কথা, একজন শিক্ষক যখন তার আচরণে, সে যখন পাঠদান করতে যাবে, সে যখন সেখানে গিয়ে দাঁড়াবে, ক্লাসের শ্রেণী কক্ষে যখন সে দাঁড়াবে, ছাত্র শিক্ষার্থীদের সামনে দাঁড়াবে, তার আপাদমস্তক থাকবে শিক্ষক সুলভ। এটাও তো অর্ধশিক্ষা হয়ে যায় তার। শিক্ষার্থীদের তাকে দেখার পরে অর্ধশিক্ষা হয়ে যায়, অর্থাৎ সে নীতিবোধে এবং তার আদর্শগতভাবে সে একজন শিক্ষক। আমরা তো পুঁজিবাদী ব্যবস্থা করতে পারি না। আজকে আমাদের শিক্ষক সমাজ কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে চলে গেছে। আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের ব্যবসা হবে জ্ঞানের ব্যবসা, বিদ্যার ব্যবসা হবে, কিন্তু সেটা না করে আমার মনে পুঁজিবাদী ব্যবসার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। জি স্যার। স্যার, আমরা একটু জানতে চাইবো একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, যে এই যে আমরা নৈতিক মূল্যবোধ থেকে সরে এসেছি, এর উত্তরণের পথটা কি স্যার? কিভাবে আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে পারি? জি, আমাদের ফিরে যাওয়াটাও কিন্তু এই শিক্ষার মাধ্যমেই, কারণ শিক্ষা ছাড়া তো
আর কোনো বিকল্প নাই। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করতে হবে। প্রথম হচ্ছে যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে, যে আমি কি শুধু মানে কারিগর তৈরি করব নাকি একজন মানুষ তৈরি করব যে সাথে কারিগরি বিদ্যাটাও শিখবে। এটাই হচ্ছে মৌলিক বিষয়। এখানে কোনো রকেট সায়েন্স নাই। আমাকে একজন কারিগর তৈরি করার পাশাপাশি একজন সত্যিকারের মানুষ, যার ভিতরে মানবিক মূল্যবোধ থাকবে, নৈতিকতা থাকবে, সততা থাকবে, এবং শুধু সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে যে অন্যের ক্ষতি আমি করব না। এতটুকুই যদি আমরা একজন ছাত্রের বুকের গভীরে প্রথিত করে দিতে পারি, সেই শিক্ষা ব্যবস্থায় আমার দরকার। সুতরাং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হলে আমি যতই লেকচার দেই, যতই টকশো করি, অনুষ্ঠান করি, ব্যানার লাগাই, কোনো লাভ নেই। সো পরিবর্তনটা ওখান থেকেই হতে হবে, এবং এটা কিন্তু রাজনৈতিক নেতাদের হাতে, এটা তো আমাদের হাতে নাই। মানে রাষ্ট্রের হাতে, রাষ্ট্রের হাতে। আমি আবার একটু যোগ করছি, শিক্ষা কিন্তু সদাচরণ শিখায়, সদাচরণ, শিষ্টাচার, সদাচরণ, আচরণ শিখায়, সৎ আচরণ শিখায়। আজকে যদি একদম শিক্ষিত আমরা যখন বড় হয়ে নাগরিক হব, আমরা শৈশব জীবন থেকে যখন আমরা শিক্ষা গ্রহণ করে নাগরিক হব, আমি যদি সৎ হই, আমার আচরণ যদি সৎ হয়, পরিবার থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় কাঠামো সকল জায়গায় আমার সৎ আচরণ থাকবে। আমি চর্যবৃত্তি করবো না, দুর্নীতি করবো না, আমি কোনো ধরনের খারাপ, এই যে কথা বললো, আমি মন্দ চিন্তা করবো না, আমার সরকারের, আমার রাষ্ট্রের, আমার দেশের, আমার পরিবারের কোথাও কোনো অনিষ্ট সাধন হোক, আমি এটা চাইবো না। তোর একটা জীবন যদি সৎভাবে গড়ে উঠে, তার যে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারে, একটা মানবিক নিরাপদ পৃথিবী তৈরি করতে পারে, একটা সুন্দর মানুষ, সৎ চরিত্রবান মানুষ, একজন শিক্ষিত যুবক, একজন শিক্ষিত নাগরিক এবং শিক্ষিত একটা সজ্জন, সে অনেক কিছু করতে পারে জীবনে। এই জন্যই আমার মনে হয় আজকে নৈতিক শিক্ষার খুবই প্রয়োজন আমাদের জন্য। আমি চাই যে বর্তমান সরকার এবং বিশ্ব, আমরা মনে হয় আমরা নৈতিক শিক্ষার দিকে একটু করে মনোযোগী হই, এবং আমাদের ওই যে কাঠামোগত দিক থেকে বড় না হয়ে, বৃহৎ আকার না করে, সার্টিফিকেট দেওয়া থেকে আমরা দূরে থেকে, যাতে গভীরভাবে যে কথাটি বলছে, আমরা বিদ্যার্জনে এবং সততায়, নিষ্ঠায়, আমরা দক্ষতায় এবং জ্ঞানার্জনে যাতে আমরা গভীরভাবে প্রবেশ করতে পারি, এবং নীতি নৈতিকতায় যাতে সমৃদ্ধমান হতে পারি। আমি একজন আলোকিত মানুষ হব, আমি একজন ভদ্রজন হব, আমার আচরণে আমার সব কিছু মিলিয়েই আমি একটা ভালো মানুষ হলাম, এটাই আমি চাই শিক্ষার গুণ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কষ্ট করে প্যানভিশন টিভির স্টুডিওতে এসে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক। নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে উঠুক, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।